মাই গুডনেস! ফ্রান্স-সুইডেন ম্যাচটা কি আপনি দেখেছেন? দেখে থাকলে আপনার অবস্থাও আমার মতোই হবে। আপনি বিস্ময়ে আসলে বাকরুদ্ধ হয়ে যাবেন। মনে হবে যে এইটা কি দেখলাম? এমন চোখ ধাঁধানো, মন ভোলানো, এমন অপূর্ব অনবদ্য, এমন বিস্ফোরক বিধ্বংসী ফুটবল এই বিশ্বকাপে কোন দলটা আর খেলেছে? ফ্রান্স নকআউট পর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে। যেই ম্যাচটাতে ফ্রান্স খুব সহজেই ৬ গোল দিতে পারত। আমি যদি একটু আবেগে ভেসে গিয়ে বলি তাহলে ৯ গোলও দিতে পারত। হ্যাঁ, ফুটবলে তো আর যতগুলো চান্স ক্রিয়েট হয় সবগুলো তো আর গোল হয় না। কিন্তু স্টিল এই ফ্রান্স আজকে সুইডেনের বিপক্ষে যে ফুটবলটা খেলেছে, এই দলটা যে ভীষণ স্পেশাল সেইটা তারা বুঝিয়ে দিয়েছে এবং তাদেরকে ঠেকাতে হলেও খুবই স্পেশাল এফোর্টই লাগবে। কমেন্ট্রিতে যেটা বলছিল সেইটার সঙ্গে শতভাগ একমত পোষণ করা ছাড়া কোনো উপায় নেই। ফ্রান্সের ওই যে ফ্রন্ট ফোর যেইখানটাতে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলের সঙ্গে আজকে ব্রাডলি বারকোলাকে নামিয়েছিল ডেজায়ার ডুয়ের জায়গায়। তাদের যে গতি, তাদের যে ট্রিকারি, তাদের যে শৈল্পিক ফুটবল, এইটার অ্যান্সার সুইডেনের কাছে ছিল না এবং সুইডেনের আসলে এটা নিয়ে হতাশ হওয়ারও কিছু নেই। এইটার অ্যান্সার ওয়ার্ল্ড কাপের আদৌ কোনো দলের কাছে থাকবে কিনা সেইটাই বরং প্রশ্ন। নেক্সট ম্যাচটাতে রাউন্ড অফ 16 এ ফ্রান্স এখন খেলবে প্যারাগুয়ের সঙ্গে। এইটা আসলে খুব সহজেই ফ্রান্স ভার্সেস জার্মানি হতে পারত এবং হয়নি বলে আমার একটা আফসোস আছে। আমাদের অনেক ফুটবল প্রেমীদেরই আফসোস নিশ্চিতভাবেই রয়েছে এরকম বিগ ২ টা টিমের ম্যাচ। এটা মিস করলাম। কিন্তু প্যারাগুয়ে তো ডিজার্ভিং তারা যে এইখানটাতে গিয়েছে। সেই প্যারাগুয়েও এই জার্মানিকে হারিয়েছে বটে। কিন্তু এই ফ্রান্সকে তারা কতটা কি আটকাতে পারবে? ওইটা নিয়ে বিরাট বড় সংশয়ের জায়গা আছেই। কেননা ফ্রান্স যেই ফুটবলটা খেলছে ওয়ার্ল্ড কাপ জুড়ে স্পেশালি এই ম্যাচটাতে যেই ফুটবলটা খেলবে, স্পেশালি তাদের ওই অ্যাটাকিং ফুটবলের যেই সৃজনশীলতার ঝঙ্কার, তাতে এই ফ্রান্সকে আটকানোটা কিন্তু ভীষণ রকম কঠিন হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। দেখেন ফ্রান্স আজকে যেই ৩ টা গোল দিয়েছে তার মধ্যে ২ টা গোল কিলিয়ান এমবাপ্পের। লিওনেল মেসির সঙ্গে তিনি যৌথভাবে এই ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুটের রেসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি চলে আসলেন। ৬ টা গোল তারও হয়ে গেল। এবং গোল ২ টা দেখেন যে প্রথমার্ধে ফ্রান্স ওই যে বলছিলাম একের পর এক চান্স মিস করছে এবং শেষ দিকে গিয়ে কিলিয়ান এমবাপ্পে যেই গোলটা করলেন, ফ্রান্সের বক্সের ভিতরে বল লেফট সাইডে তার পায়ে এবং সেইখানটাতে তিনি একটা স্টেপ ওভার করলেন। ভেতরে ইনসাইডে চলে এসে একটা ফেক শট নেয়ার ট্রাই করলেন, বিভ্রান্ত করলেন হয়তোবা সবাইকে, হতবুদ্ধি করে দিলেন হয়তোবা। তারপরে তিনি যে বুলেট গোলের শটটা নিলেন, আমি গুনে দেখলাম যে ৪ জন না ৫ জন মানে গোনাও ভুল হয়ে যায়। এতজন হচ্ছে গিয়ে ওই সুইডিশ ডিফেন্ডার দাঁড়িয়ে আছেন গোলকিপার সহ। তারা নড়ার সময় কি পাবে? তারা চোখের পলক ফেলার সময়টা আসলে পায়নি। বলটা যেভাবে জালে জড়ে গেল এবং এটা এত কুইক থিংকিং এ, এত কুইক ফিট এ কিলিয়ান এমবাপ্পে গোলটা করলেন, গোলটা বানিয়ে নিয়ে করলেন। অ্যামেজিং! আবার এমবাপ্পে যে 2nd গোলটা করলেন 2nd হাফের ওই মাঝামাঝি সময়ে, সেই জায়গাটাতে গোল করার আগে কিছুক্ষণ শো বোটিং করলেন। দর্শকদের জন্য আনন্দ দেওয়ার চেষ্টা করছেন, স্টেপ ওভার করছেন, একটা ব্যাক হিল তিনি করলেন। বল গেল হচ্ছে গিয়ে মাইকেল ওলিসের কাছে এবং ওলিসে এরপরে যেই পাসটা বের করলেন, সেইটা ওই যে বলে না যে সুঁয়ের মধ্যে দিয়ে ওই সুতা ভরার মতো ঐরকম প্রিসিশন নিয়ে আসলে পাসটা তিনি দিলেন। তারপরে এমবাপ্পে বাকি কাজটা করে ফেলেছেন। বলটাকে জালে জড়িয়ে দিয়েছেন। যে হচ্ছে গিয়ে সুন্দর একটা শটে তিনি বলটাকে জালে পাঠিয়ে দিয়েছেন। আর 2nd হাফের শুরুতেও আরো একটা গোলও ফ্রান্স যে পেয়েছে, সেইখানটা তো মাইকেল ওলিসের তার সেই ক্রেডিট, তার সেই ক্রিয়েটিভিটি। তিনিই গোলটা তৈরি করে দিয়েছেন এবং সেইখান থেকে ২ জন সুইডিশ ডিফেন্ডার একই অ্যালাইনে ছিলেন। তার মধ্য দিয়ে বলটা বের করেছেন, নাটমেগ করেছেন, এক সুইডিশ ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা তিনি দিয়েছেন এবং ব্রাডলি বারকোলা বাকি কাজটুকু তিনি করে ফেলেছেন। জোরালো শটে ফার্স্ট বার দিয়ে তিনি বলটাকে জালে পাঠিয়ে দিয়েছেন। আমি তো ভাই ৩ টা গোলের কথা বললাম। আর গোল হয় নাই যে এরকম কতগুলো এফোর্ট রয়েছে। দেখেন, ফুটবলটা হচ্ছে গিয়ে ফুটবল না ইনফেক্ট আমার কাছে সবকিছু তাই। এটা হচ্ছে গিয়ে অনেক বেশি মোমেন্টের ব্যাপার। ফুটবলটা আমরা আজকের এই ম্যাচটা ফ্রান্স এত ভালো ফুটবল খেলেছে সেইটা নিয়ে যারা দেখেছি তারা উচ্ছ্বসিত বা যারা দেখেননি তারাও আসলে হাইলাইটস দেখে নিলেই বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলের ফুটবল আসলে ফ্রান্স খেলেছে। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে এই গোল তো গুরুত্বপূর্ণ বটেই, মোমেন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আজকে থেকে বহু বছর পর যখন আমরা এই ম্যাচের আলোচনা করব, আমি যদি আমার কোনো বন্ধুর সঙ্গে আলোচনা করি, তাহলে আমি এই গোলগুলোর কথা বলব। কিন্তু তার আগে আমি বলব যে মাইকেল ওলিসে যে ওভারহেড কিক, বাইসাইকেল কিকটা যে অ্যাটেম্প্ট নিয়েছিলেন সেইটা।
ওই যে সুইডিশ ডিবক্সের মাথা থেকে তিনি ওই মোমেন্টে যেইভাবে তিনি নিজের শরীরটাকে ভাসিয়ে বাঁকিয়ে ওভারহেড কিকটা করলেন, ওইটা আসলে গোল ডিজার্ভ করে। কেননা তাহলে ওইটা নিয়ে আমরা আরো অনেক দিন আলোচনা করতে পারতাম। অনেকে হয়তো ভুলে যাবেন গোলটা হয়নি বলে, কিন্তু ওইটা ওই বারে তো না, পোস্টে লেগে প্রতিহত হয়ে চলে আসে। যেইটা এসেছিল সেটা আবার উসমান ডেম্বেলে, তার গোল দেওয়া উচিত ছিল। তিনি ওই ফার পোস্ট দিয়ে দ্বিতীয় বলটা পাঠাতে চেয়েছেন, সেটা পোস্টের বাইরে দিয়ে আসলে চলে গেছে। কিন্তু ওই যে মাইকেল ওলিসের যে এফোর্টটা, এটা আসলে অ্যামেজিং। আরো একবার কিলিয়ান এমবাপ্পে, তিনিও কিন্তু একটা শট নিয়েছিলেন, সেইটাও পোস্টে প্রতিহত হয়েছে। ডান পোস্ট বাম পোস্ট দুইটাতেই লেগেছে। অফসাইডেও একবার গোল দিয়েছেন এমবাপ্পে, যেটা গোল দিয়েছিলেন অফসাইডের কারণে সেটা বাতিল হয়েছে। ফলে ফ্রান্স হচ্ছে গিয়ে সুইডেনকে পাগল করে ফেলেছিল। এমবাপ্পের কথা তো বলবেনই, কেননা এই ফ্রান্সের মূল প্লেয়ার তিনি, ওয়ার্ল্ড কাপের প্লেয়ার তিনি, ক্যাপ্টেন তিনি, এই ওয়ার্ল্ড কাপেও 6টা গোল করে ফেলেছেন তিনি। কিন্তু ভাই, শিল্পী যদি কাউকে বলতে হয়, এমবাপ্পে তো অবশ্যই। কিন্তু জানেন, এই ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সে ফ্রান্সে যদি একজন প্লেয়ারকে শৈল্পিক পিক করতে হয়, আমি ওলিসের কথা বলবো। ওলিসের নাম্বার 10 পজিশনে দিদিয়ের দেশম তাকে খেলাচ্ছেন, যেইটা আসলে বেসিক্যালি ক্লাব বায়ার্ন মিউনিখ ওই পজিশনে তিনি খেলেন না। বেশিরভাগ ম্যাচেই তিনি হচ্ছে গিয়ে সেই উইঙ্গার হিসেবেই খেলেন। অথচ মাইকেল ওলিসে এই নাম্বার 10 পজিশনে তিনি যেই ফুটবলটা খেলছেন, এইটা আসলে শিল্প। এইটা দেখার আনন্দ অতুলনীয়। এটা আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, মাইকেল ওলিসে যেই ফুটবলটা খেলেন, যেইভাবে তার যে ভিশন, তার যে হচ্ছে গিয়ে ট্রিকারি, এবং যেইভাবে তিনি হচ্ছে গিয়ে পাস বের করে নিচ্ছেন, 5টা অ্যাসিস্ট এর মধ্যে হয়ে গেছে। আজকে তো তার অন্ততপক্ষে মানে ইনফ্যাক্ট ওলিসের আজকে হ্যাট্রিক করতে পারতো। তিনি কোনো গোল করেন না, কিন্তু হ্যাট্রিকও হতে পারতো। ফ্রান্স একটা দিক থেকেই বলতে পারে যে তারা যথেষ্ট এফিসিয়েন্সি পোস্টের সামনে দেখাতে পারেনি। সেই এফিসিয়েন্সিটা যদি কোনো একদিন হয়ে যায়, কোনো একদিন দেখিয়ে দিতে পারে, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে যে কোনো বড় দলের জন্য ইভেন আসলে হিউমিলিয়েশনটা হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। মানে আমি বলছি যে ধরেন ২০১৪ বিশ্বকাপে মানে জার্মানির সঙ্গে ব্রাজিলের যে ম্যাচটা 7-1, মানে ঐরকম কিছু বড় দলের এগেইনস্টে এই ফ্রান্সের করে ফেলার সামর্থ্য রয়েছে। এই ফ্রন্ট ফোরের করে ফেলার সামর্থ্যটা রয়েছে। সুইডেনের আসলে এখানটার কোনো অ্যান্সার ছিল না। বেচারারা আর কি করবে? তারপরেও তারা কিছু চান্স পেয়েছে। আমি বলছিলাম না যে মোমেন্ট, ওই মোমেন্টগুলো তারা সিজ করতে পারেনি। যেমন ফার্স্ট হাফটা তারা প্রায় ফ্রাস্ট্রেটেড করে ফেলেছিলেন ফ্রান্সকে। যেভাবেই হোক গোল তো আর ফ্রান্স পাচ্ছিল না। যদি ওই গোল শূন্যতে প্রথমার্ধ শেষ করতো, তাহলে ফ্রান্স একটুখানি প্রেসারে থাকতো। লাস্ট দিক দিয়ে গোলটা ওখানে পেয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। আবার ঠিক তার পরপরই তারা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছিল গোলটা শোধ করে দেওয়ার। সেইটা সুযোগটা কাজে লাগাতে পারেন নাই। পারলেও যে খুব কিছু হতো তা না, কিন্তু ফুটবলে তো অনেক কিছু হয়, অনেক কিছু হতে পারে। সো সামনের ম্যাচটাও ফ্রান্সের প্যারাগুয়ের বিপক্ষেও ইভেন অনেক কিছু হতে পারে। কারণ ফুটবল আমাদেরকে শিখিয়েছে যে এখানে গ্রান্টেড বলে কোনো কিছু নাই। এখানে সবকিছু আর্ন করে নিতে হয়। ঠিক জীবনের মতোই। তবে ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে যেই ফুটবলটা খেলছে ভাই, আমি আগের ৩টা ম্যাচ গ্রুপ পর্ব ঠিক আছে। কিন্তু আজকে এই সুইডেনের বিপক্ষে নকআউট পর্বে ফ্রান্সের এই ফুটবল দেখে আমি আসলে সত্যিকার অর্থেই ফ্রান্স ফুটবল টিমের প্রেমে পড়ে গেছি। এবং সেইটা যারাই এই ম্যাচটা দেখেছেন, তাদের ওই অ্যাটাকিং ডিসপ্লেটা তারা যারা দেখেছেন, তারাই আসলে এই ফ্রান্স টিমকে বাসবেনই। ভালো না বেসে কোনো রকম কোনো উপায় নেই। এই ফ্রান্সের কাছ থেকে বিশ্বকাপটা অন্য কোনো দল নিবে, সেইটা ওই দলটাকে একটা হিউজ এফোর্ট যে দিতে হবে, এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, ওসমান ডেম্বেলে, ব্রাডলি বারকোলা, ইভেন ধরেন রাবিও, ইভেন চুয়ামেনি, রাবিওর ফার্স্ট হাফে ২টা এফোর্ট ছিল। সো এই তারা সবাই আসলে এই ম্যাচটাতে অনেক স্পষ্ট করে কি সেটা বুঝিয়ে দিয়েছেন না? বলেন তো দেখি?